স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে নো টু ড্রাগস, মাদককে না বলুন। টিকটিকির ডিম, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন, আমি, অমূল্য, বরদা, পৃথ্বী, চুনি আর ঋষি ক্লাবে বসিয়া রাজনৈতিক আলোচনা করিতেছিলাম। আলোচনা ক্রমশ পৃথ্বী ও চুনির মধ্যে বাকযুদ্ধে দাঁড়াইয়াছিল। আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়া শুনিতেছিলাম। যাই বলো, তুমি যদি গান্ধী টুপি পরো তাহলেই কি দেশভক্ত হওয়া যায়? কেন নয়? বাংলাদেশের 7 কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত 1 কোটি গজ খদ্দর বিক্রি হয়। তার দাম নিজের পক্ষে 30 লক্ষ টাকা। ওই টাকাটা দেশের লোকের পেটে যায়। হতে পারে, কিন্তু টুপি পরলে বাঙালির বিশেষত্ব নষ্ট হয়। তা সে যে টুপি হোক, লাঙ্গাসেই হচ্ছে বাঙালির বিশেষত্ব। কেবল ওই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। টিকটিকিকে হাসতে দেখেছ? কে বলল কথাটা? বরদা। দেখলাম বরদার দৃষ্টি কড়িকাঠের একটা টিকটিকির দিকে। আশ্চর্য, এইরকম আলোচনার মাঝখানে টিকটিকির হাসি! অপ্রত্যাশিত এই প্রশ্নে তাত্ত্বিক দুজনেও গুম হয়ে গেছিল। আমরা সকলেই হাসিতে ফেটে পড়লাম। হাসির কথা নয়, মিথ্যে মিথ্যে গল্প বানিয়া বলে আমার একটা দুর্নাম আছে। সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতে। স্রেফ গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না, কিন্তু গয়ায় পিণ্ড দিলে যে বদ্ধ জীবাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি। সকলেই বুঝিল একটা গল্প আসন্ন হইয়াছে। অমূল্য তাড়াক করে উঠিয়া দাঁড়াইয়া বলিল, এইবার গাঁজার সাধ্য হবে। আমি বাড়ি চললাম। দেখো, তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তাড়াও বলছে, নইলে সদ্য গাঁজার ধোঁয়ায় এ ক্লাব একদিন বেলুনের মতো শূন্যে উড়ে যাবে। দেখলাম অমূল্য এ কথাটা বলেই হনহন করিয়া বাহির হইয়া গেল।
হুম, সত্যি কথা যারা বলে তাদের এমনই হয়। যিশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল। যাক, এই রেসে একটা সিগার দাও না। রে সিগার নেই, বিড়ি? ওরে বাবা, না থাক, দরকার নেই। দেখি যদি আমারই পকেটে এই তো একটা রয়ে গেছে দেখছে। হ্যাঁ, ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমারই সংকোচ বোধ হচ্ছে। কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছ, তখন বলেই ফেলে। দেখো, শুধু যে মানুষ মরাই ভূত হয় তা নয়। পশু পাখি, এমনকি কীট পতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতজনে প্রাপ্ত হয়। তার প্রমাণ আমি একবার পেয়েছিলাম। এই তো সেদিনের কথা। বড় জোর বছর 2 হবে। হয়েছিল কে, ছুটির সময় কাজের তাড়া নেই, তাই নিশ্চিন্ত মনে গিদ্দা মপাসার গল্পগুলো আর একবার পড়ে নিচ্ছে। আমাদের দেশের অকালপক্ষ তরুণ সাহিত্যিকেরা দ্য মোপাসার দোষে 16 আনা নিয়েছেন, কিন্তু তার গুণের করাক্রান্তি পাননি। যাকে বলে বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপানার চক্কর। যাক সে কথা। সে রাত্রে টেবিলে বসে এক মনে পড়ছে, কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলছে। হঠাৎ এক সময় চোখ তুলে দেখে একটা প্রকাণ্ড টেকটেকে কখন টেবিলের ওপর উঠে এক পোকা ধরে খাচ্ছে। টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেলাম। জগতে জগতে যত রকম জানোয়ার আছে, আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকে বীভৎস। মাকড়সা, আরশোলা, শুঁয়োপোকা, কচ্ছপ, এমনকি ধরো ব্যাঙ পর্যন্ত আমি সহ্য করতে পারে, কিন্তু টিকটিকি, জানো, টিকটিকির এক কানের ভেতর দিয়ে আর এক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায়। তার লেজ কেটে দিলে লেজটা বিচ্ছিরি হয়ে আপনা আপনি লাফাতে থাকে। মোট কথা, টিকটিকির দর্শন মাত্রই আমার প্রাণে একটা অহেতুক আতঙ্কের সঞ্চার হয়। পেটের ভেতর কেমন যেন খালি হয়ে যায়। সিদ্ধারা শিরশির করতে থাকে। হাসির কথা মনে হচ্ছে, কিন্তু তা নয়। ডিউক অফ ওয়েলিংটনের, না মনে হয় লর্ড রবার্টস হবে, বেড়াল দেখলে ওই রকম হতো। যা হোক, টিকটিকিটাকে আমার টেবিলের ওপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তড়াক করে
চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর দূর থেকে তাকে একটা তাড়া দিলাম। সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থেকে সব দাঁতগুলো বের করে একবারে হেসে নিলে। তাই তোমাদের জিজ্ঞাসা করছিলাম যে টিকটিকিকে হাসতে দেখেছ কিনা। এই ধরো, কুকুরের হাসে, বেড়ালের হাসে, শিম্পাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছে, কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটা জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছে বলে স্মরণ হয় না। এই টিকটিকিটার মুখে বোধহয় 50,000 দাঁত ছিল। তার হাসিটা নিরতিশয় অবজ্ঞার হাসায়। সে হাসির অর্থ দেখেই তো চেয়ার ছেলে পালালে দূর থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না। আর ওই লাস্ট টানটা বড় রাগ হলো। একটা টিকটিকি হোক না সে 6 ইঞ্চ লম্বা, আমারই টেবিলের ওপর উঠে আমাকেই কেনা তুচ্ছ-তাচ্ছিল্য করে। ওই ভারী দেখে একটা অভিধান, বোধহয় সেটা ওয়েবস্টারের, হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোনায় দমস করে একঘা বসিয়ে দিলাম। টিকটিকিটা বিদ্যুতের মতো ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় 2 মিনিট। তারপর আবার সেই 50,000 দাঁত বের করে হাসে। আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমাদের এই শব্দভেদী যুদ্ধ দেখছিলেন। চুরির শব্দে চেয়ে দেখে তিনিও নিঃশব্দে হাসছেন। টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগে থেকেই জানতেন। রাগে সর্বাঙ্গ জ্বলে গেল। অভিধানখানা হাতেই ছিল, 2 হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের ওপর ফেলে। হুলস্থুল কাণ্ড। ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দ ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল। মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না ফেলে ছুটে এলেন। আমার ছোট ভাই পাঁচুর, হিন্দুস্তানি মাস্টার, বাইরের ঘরে বসে পড়াচ্ছিল। সে তো কাহুয়া কাহুয়া করে চেঁচাতে লাগলো। আমি চিৎকার করে রঘুয়াকে ডাকলাম, বললাম জলদি একটা লণ্ঠন লেয়াও। এই সময় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাছে টিকটিকিটা টেবিল থেকে নেমে এসে আমার পাবে উঠতে আরম্ভ করে। রঘুয়া ঊর্ধ্বশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো। তখন দেখা গেল ভাঙা কাঁচের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডুটা কেবল বেরিয়ে আছে। ধরটা পিসে ছাতু হয়ে গেছে। মুন্ডুটা একেবারে অক্ষত, যেন অভিধানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বের করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে। আমার
পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউরে উঠল। বীভৎস মৃতদেহটাকে ফেলে দেবার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে রাতে আর ভাত খাবার রুচি হলো না। সমস্ত রাত্রে ঘুমের মধ্যে কতগুলো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না, অথচ কিছু নয় বলে উড়িয়েও দেওয়া চলে না। সকালে যখন বিছানা থেকে উঠলাম, তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব। বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছে, হঠাৎ চোখ পড়ল টেবিলের ওপর। দেখি দুটি ছোট ছোট ডিম পাশাপাশি রাখা রয়েছে। দেখতে ঠিক খড়ি মাখানো করমচার মতো। ইতিপূর্বে টিকটিকি ডিম কখনো দেখিনি, কিন্তু বুঝতে বাকি রইল না যে এ দুটি সেই বস্তু। হাঁকাহাঁকি করে চাকরদের জেরা করলুম কে এখানে ডিম রেখেছে, কিন্তু কেউ কিছু বলতে পারলে না। এমনকি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না। তখন পিঁচোর ওপর ঘোর সন্দেহ হলো। পিঁচোকে নিয়ে পড়লুম। সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে, কিন্তু অপরাধ স্বীকার করলে না। শাস্তিস্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেবার হুকুম দিলাম। এই যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি, এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধ মূল হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেওয়া দেরাজ খুলেও যখন দেখলুম তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতির দুটি ডিম বিরাজ করছে, তখন কেমন ধোঁকা লাগলো। তাই তো এখানে ডিম কে রাখলে? তারপর দেখতে দেখতে বাড়িময় যেন টিকটিকির ডিমের হরিণ লুট পড়ে গেল। যেদিকে তাকাই, যেখানে হাত দিই, সেইখানেই দুটো করে ডিম। হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারিপাশে ডিম পাড়তে শুরু করে দিয়েছে। এমনি ব্যাপার দুদিন ধরে চলল। মন এমন সন্ত্রস্ত এবং বিভ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগলো, পাছে সেখান থেকে টিকটিকি ডিম বেরিয়ে পড়ে। কিন্তু সাধারণ 5 জনের কাছে এ ব্যাপার এতই অকিঞ্চিতকর যে মনের কথা কাউকে খোলসা করে বলাও যায় না। টিকটিকি ডিম দেখেছে, তার আর হয়েছে কি? এ প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন। আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ ফল হলো না। বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এ ঠিক নয়, স্বাভাবিক নয়, কোথাও এর একটা গলদ আছে। কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলেই এই সমস্ত ব্যাপার ঘটছে, সহজ বুদ্ধিতে একথা মেনে নেওয়া যায় না। তবে কি অনেক ভেবে চিন্তে স্থির করলাম
সম্ভবত যে টিকটিকিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিলাম তারই গর্ভবতী বিধবা বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবলই ডিম পেড়ে বেড়াচ্ছে। এছাড়া আর যে কি হতে পারে তা ভেবে পেলুম না। বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধেবেলা ভাবলাম যাই ক্লাবে। ছুটির সময় তোমরা কেউ এখানে ছিলে না, ক্লাব একরকম বন্ধ। তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরেই এসে বসলাম। টেবিলের ওপর পাতলা এক পোড়ো ধুলো পড়েছে। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা অ্যাশট্রেতে ফেলতে গিয়ে দেখে ছাই পড়া সিগারেটের কোঁচের মধ্যে দুটি ডিম। তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলাম। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখছে, শরীর কি ভালো নেই? আমি বললাম, হ্যাঁ ওই একরকম, বলেই বাইরের ঘরে গিয়ে বসলাম। ব্যাপার যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই। টিকটিকি বদর অতি প্রসবিতা বলে উড়িয়ে দেওয়া আর অসম্ভব। এ আর কিছু নয়, ভূত, ডিম ভূত। সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতজনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই ডিম ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাওয়ার লোক নয় তা সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝেছে। ইতর প্রাণীর ওপর কেন যে আমাদের শাস্ত্রে দয়া দাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছেন এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে চেয়েছিলেন, আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের অদৃষ্টে কম্ভিপাক নরক অনিবার্য। আসল কথা, আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল। অনুতপ্ত হয়ে সেই দংষ্টাবহুল গতাসুর টিকটিকিকে উদ্দেশ্য করে কেবলই বলছিলাম, হে প্রেত, হে নিরালম্ব বায়ুভূত, যথেষ্ট হয়েছে, এইবার তোমার ডিম্ব সম্বরণ করো। কিন্তু সম্বরণ করে কে? রাত্রে খেতে বসে ভাত ভেঙেই দেখলাম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম্ব। কম্পিত কলেবরে আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। মা তো বললেন, কি হলো, উঠলি যে? শরীরের প্রবল কম্পন দমন করে বললুম, খিদে নেই। বিছানায় শুয়ে শুনতে পেলুম মা বধূকে তিরস্কার করছেন। বোকা মেয়ে, করম চা কখনো ভাতে দিতে আছে? ওর যা ঘৃণাটের স্বভাব, দেখেই হয়তো না খেয়ে উঠে গেল। যাক, তারপর সেই রাত্রে এক
অপূর্ব স্বপ্ন দেখলাম। অপূর্ব এই হিসাবে যে তার পূর্বে কখনো অমন স্বপ্ন দেখিনি, এবং পরেও আর দেখবার ইচ্ছা নেই। স্বপ্ন দেখলাম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে। শোবা মাত্র বুঝতে পারলাম যে বিছানায় চাদর পাতা নেই, তার বদলে আগাগোড়া টিকটিকির ডিম দিয়ে ঢাকা। আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো, আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কালসার সরীসৃপের মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো। প্রাণ পড়ে উঠে পালাবার চেষ্টা করলাম, কিন্তু স্বপ্নে পালানো যায় না। সেইখানে পড়ে গুঁগো করতে লাগলাম, আর সেই ধীরে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলাম আমার ঘাড় বেয়ে নাকের ওপর উঠে বসে একদৃষ্টে আমার পানে চেয়ে রইল। গিন্নির ঠেলায় ঘুম ভেঙে দেখলাম গা দিয়ে ঘাম ঝরছে, এবং তখনই যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গামায় কিলবিল করে বেড়াচ্ছে। ভাই, অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছে, এবং আরও অনেক রকম দেখব সন্দেহ নেই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি এর যেন দেখতে না হয়। ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না, যার ভয়ানকতা যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না, এবং যার হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো জানিত উপায় নেই, সেই বস্তুই বোধ করে জগতের সবচেয়ে ভয়ঙ্কর। ভূতের ভয় তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল, তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমার কাছে তেমনই অজ্ঞাত রয়ে গেল। কি করব, কোথায় যাব, যেন কোনো দিকেই কিছু কিনারা পেলাম না। ঠিক এইরকম যখন মনের অবস্থা, তখন একদিন ডাকে একখানা চিঠি এলো। শুভেন্দু গয়া থেকে লিখেছে। চিঠি এমন কিছু নয়, তুমি কেমন আছো? আমি ভালো আছি গোছের, কিন্তু হঠাৎ যেন আমার দিব্য দৃষ্টি খুলে গেল। মনে হলো এ চিঠি নয়, দৈব বাণী। তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলাম, আজই যাচ্ছে। তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিণ্ড দিলাম। গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা জানি না, কিন্তু সেই থেকে আমার ওপর আর কোনো উপদ্রব হয়নি। সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দেবলোকে বৈকুণ্ঠের দেয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছেন।